আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। আমার এই লেকচার সিরিজটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস আমাদের সবারই জানা প্রয়োজন, কেননা আমরা যে সংখ্যা ব্যবহার করছি বর্তমানে সেই সংখ্যা পদ্ধতি কিভাবে বিকশিত হয়ে মানব সমাজে আসলো এই জিনিসটা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যদি আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাসটা একটু জানতে পারি। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস এইটা পড়ার আগে আমরা একটু সংখ্যা সম্পর্কে জেনে আসি যে সংখ্যা আসলে কিভাবে আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে। যেমন আমরা কিন্তু শুধু একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করার সময় শুধু যে ভাষার ব্যবহার করে থাকি, ব্যাপারটা কিন্তু এইরকম না। ভাষা ছাড়াও আমাদের প্রতিদিনের যোগাযোগে আমরা সংখ্যা ব্যবহার করে থাকি, কেননা আমাদের গণনা করতে হয়, আমাদের হিসাব করতে হয়। তো মানুষ যখন আদি মানব অবস্থায় ছিল, মানুষ যখন শিকার করত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন তো আসলে সংখ্যার প্রয়োজন ছিল না। তখন কিছু ক্ষেত্রে গণনার প্রয়োজন ছিল, কিন্তু সেটাও ছিল খুবই লিমিটেড, হয়তো বা 1 2 3 অথবা 10 পর্যন্ত মানুষের গণনা করার প্রয়োজন হতো। কিন্তু মানুষ যখন সভ্য হওয়া শুরু করে, সভ্য বলতে বোঝানো হচ্ছে যে ধরো কৃষিকাজ শুরু করেছে, গবাদি পশু পালন শুরু করেছে, নগর বন্দর স্থাপন শুরু করেছে, সেই সময়টায় কিন্তু মানুষের গণনা করার প্রয়োজন বা হিসাব নিকাশ করার প্রয়োজনটা আরও ব্যাপক হয়ে গেছে। যার কারণে দেখা যাচ্ছে যে মানুষজন যে লিমিটটা ছিল আগে গণনা করার, লিমিটটা অনেকখানি বেড়ে গেছে। তখন থেকে আসলে আমাদের সংখ্যা পদ্ধতির যে ধারণাটা সেইটা আমাদের মানব সমাজে বা আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করা শুরু করি। তো একটা জিনিস খেয়াল করো যে আমার কাছে ধরো গবাদি পশু আছে, বা ধরে নিলাম আমার কাছে ছাগল আছে, 4টা ছাগল আছে, ঠিক আছে। আমি যে কোনো গাছের গায়ে অথবা পাথরে এরকম 4টা দাগ কেটে কিন্তু প্রকাশ করতে পারি যে আমার কাছে 4টা ছাগল আছে, হ্যাঁ। বা আরেকজনের কাছে তথ্যটা আমি দিতে পারি, আমি তথ্যটা সংরক্ষণের কাজে ব্যবহার করতে পারি যে 4টা ছাগল আছে, এরকম একটা তথ্য আমি সংরক্ষণ করে রাখলাম। কিন্তু আমার কাছে গবাদি পশু যদি থাকে, ছাগল যদি থাকে আমার কাছে 50টা, আমার কিন্তু এরকমভাবে 50টা দাগ দিতে হবে। তো এটা কিন্তু খুব কষ্টকর একটা কাজ, এবং কিছু ক্ষেত্রে স্থানের প্রয়োজন লাগবে বেশি। তো আমি এই যে ডিফিকাল্টিটা ফেস করলাম এখন, যে আমার অনেকগুলো দাগ দিতে হবে, 50টা দাগ দিতে হবে, আদি মানবরাও কিন্তু সেম ডিফিকাল্টিটা ফেস করেছিল। তো দেখো এটার একটা সমাধান রোমানরা কিভাবে করেছে, যে ঠিক আছে আমার কাছে একটা গবাদি পশু আছে, আমি একটা দাগ দিলাম। আমার কাছে 2টা আছে, আমি 2টা দাগ দিলাম। আমার কাছে 3টা আছে, আমি 3টা দাগ দিলাম। আমার কাছে 4টা আছে, আমি এখন 4টা দাগ দিলাম, ঠিক আছে। কিন্তু যখনই 5টা বা 5 সংখ্যক হয়ে যাবে, আমি এভাবে 5টা দাগ না দিয়ে আমি এর বদলে ভি চিহ্নটা লিখব। তার মানে 5-এর বদলে আমি লিখব ভি। তাহলে আমার 4টা বা 5টা দাগ দিতে হচ্ছে না। আমি যখন 4 লিখব, আমি ভি না লিখে বা এরকম 4টা দাগ না লিখে আমি প্রথমে একটা দাগ দিলাম, তারপরে লিখলাম ভি। তার মানে কি 5 থেকে 1 কম 4। আচ্ছা, আমি এখন যদি 6 লিখি, 5 একটা দাগ 6, আমি 7 লিখতে চাচ্ছি, 5 6 7, তাহলে আমার 7টা দাগ দেওয়ার আর প্রয়োজন হচ্ছে না, আমি 8 লিখব, 5 6 7 8, ঠিক আছে। তো তখন এই সমস্যাটার একটা সমাধান হয়েছিল যে আমার অগণিত দাগ দিতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতি তাহলে আসলে কত বছর আগে থেকে সংখ্যা পদ্ধতি মানব সভ্যতার মধ্যে আসলো? প্রমাণ পাওয়া যায় প্রায় 5000 বছর আগে প্রথম সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, বা প্রথম সংখ্যা পদ্ধতির অস্তিত্বের প্রমাণ আমরা পেয়ে থাকি। প্রথম সংখ্যা পদ্ধতির অস্তিত্ব পাওয়া যায় সুমেরিয়ান, ব্যাবিলিয়ান ও মিশরীয় সভ্যতায়। ও মিশরীয় সভ্যতায়। মিশরীয় সভ্যতায়। আচ্ছা,
সুমেরিয়ান ব্যাবিলিয়ান সভ্যতায় আমরা যে সংখ্যা পদ্ধতিটা পেয়ে থাকি বা প্রমাণ পেয়ে থাকি সেটা ছিল ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং মিশরীয় সভ্যতায় যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটা ছিল ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে এই যে ৬০ ভিত্তিক বললাম, ১০ ভিত্তিক বললাম, ভিত্তিক জিনিসটা কি? ভিত্তিক জিনিসটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে অঙ্ক বলতে আমরা কি বুঝি এবং সংখ্যা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আচ্ছা, অঙ্ক মূলত বোঝায় নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন যেটা নির্দিষ্ট সংখ্যক থাকবে। যেমন আমরা যদি ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে ১০টা, ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এগুলো হচ্ছে আমার ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক। সংখ্যা হতে পারে এই অঙ্ক দ্বারা গঠিত যে কোনো প্রতীক। যেমন আমি লিখলাম 62, এখানে ৬ একটা অঙ্ক, ২ একটা অঙ্ক, ৬ এবং ২ মিলে আমার কি ৬২ সংখ্যাটা গঠিত হয়েছে। আবার আমি যদি বলি 50 বা ৫০, এখানে ৫ একটা অঙ্ক, ০ একটা অঙ্ক। তাহলে সংখ্যা আসলে কি? সংখ্যা হচ্ছে অঙ্কের সমষ্টি। আর অঙ্কটা কি ছিল? অঙ্ক ছিল নির্দিষ্ট প্রতীক। যেমন সংখ্যার মধ্যে একই অঙ্ক ২ বার আসতে পারে। ঠিক আছে, 22, 11, 11। কিন্তু আমার যে অঙ্ক থাকবে, অঙ্ক কিন্তু নির্দিষ্ট, অঙ্ক কিন্তু একই অঙ্ক কোনো সংখ্যা পদ্ধতিতে দ্বিতীয়টা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এই যে বেস বা ভিত্তিক বললাম, কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা যতটা থাকবে সেটাই হচ্ছে তার বেস বা ভিত্তি। তাহলে কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যাটাই হচ্ছে কি তার বেস বা ভিত্তি। আচ্ছা, এখন ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তো আমরা খুবই পরিচিত, আমরা বাস্তব জীবনে ডে টু ডে লাইফে যেটা ব্যবহার করি সেটা ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিন্তু ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটার কি প্রচলন এখনও আছে? একটু চিন্তা করে দেখো তো। ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা এখনও ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করে থাকি? ঘন্টা, মিনিট, সেকেন্ড। ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘন্টা। ঠিক আছে, আমরা কিন্তু ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছি এখনও। কিছু ক্ষেত্রে কোণের যে মাপ আছে, এক্ষেত্রেও আমরা ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি। যেমন আমি ধরলাম ৩-এর গুণিতক, হ্যাঁ, গুণিতক আকারে আমরা যদি ব্যবহার করি তাহলে ১৮০ ডিগ্রি, ৩ গুণন ৬০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি। হ্যাঁ, গুণিতক আকারে আমরা ব্যবহার করছি, ৬০-এর গুণিতক আকারে আমরা সংখ্যা পদ্ধতিটাকে ব্যবহার করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি আরও কিছু সভ্যতার কথা একটু চিন্তা করি, যেমন হচ্ছে মায়ান সভ্যতা, এবং চীন সভ্যতা, বা আমাদের ভারতীয় সভ্যতা, এই সভ্যতাগুলোতেও কিন্তু সংখ্যা পদ্ধতির যে অস্তিত্ব সেটা আমরা পেয়ে থাকি। মায়ান সভ্যতায় সংখ্যা পদ্ধতি ছিল ২০ ভিত্তিক, চীন সভ্যতায় ছিল আমাদের মতো ১০ ভিত্তিক, ভারতীয় সভ্যতাতেও ছিল ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন। এখানে মজার একটা বিষয় হচ্ছে, ধরো যে একটা এলাকার মধ্যে অনেকগুলা গবাদি পশু আছে। ঠিক আছে, এগুলাকে আমরা সংখ্যা দ্বারা যেভাবে প্রকাশ করি, আমরা যদি এখানে কিছুই না থাকতো, আমরা বলতাম কি এখানে ০টা গবাদি পশু আছে। হ্যাঁ, ০, তাহলে কোনো কিছু না বোঝার জন্য এই যে ০ একটা প্রতীক আমি ব্যবহার করছি। প্রতিটা সংখ্যা পদ্ধতিতেই বা প্রতিটা সভ্যতাতেই এই ০ বোঝানোর জন্য একটা প্রতীক ছিল। তবে ০ শুধু কোনো কিছু না বোঝানোর জন্য বা শূন্যস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হতো। মূলত ০কে যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসা যায়, এই জিনিসটা প্রথম
ভারতীয় দার্শনিকরা নিয়ে আসে। ভারতীয় দার্শনিকরা প্রথম শূন্যকে সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসে। ঠিক আছে, যার কারণে দেখো আমরা 0 এবং 1, ঠিক আছে, 0 এবং 1 এই দুটো ব্যবহার করে আমরা কি লিখতে পারি, 10 লিখতে পারি। ঠিক আছে, এই জিনিসটা প্রথম নিয়ে আসে ভারতীয় দার্শনিকরা। ঠিক আছে, এটাই মোটামুটি সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস। এখন আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে পড়ব। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতিকে মূলত সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যেই সংখ্যা পদ্ধতিতে প্রতীক, চিহ্ন বা অঙ্কগুলা কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করবে তাদের মান কত হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি, তার মানে স্থানের উপরে তার ভ্যালু বা মানটা নির্ভর করছে। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা বলি অস্থানিক সংখ্যা পদ্ধতি, তার মানে প্রতীক বা চিহ্ন সংখ্যার কোথায় অবস্থান করছে বা অঙ্ক সংখ্যার কোথায় অবস্থান করছে তার উপরে কিন্তু তার মানটা নির্ভর করবে না, তার যে মানটা ছিল সেটাই থাকবে। অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল আমরা লিখতে পারি এভাবে, যেমন রোমান সংখ্যা পদ্ধতি একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আমরা একটু আগে যে রোমান সংখ্যা পদ্ধতিটা দেখলাম, এখানে আমরা কি দেখেছিলাম দেখো তো, আমরা 4 লিখতাম এভাবে, 5কে লিখতাম এভাবে, 6, 7। আচ্ছা, এখানে ভি এর ভ্যালু কিন্তু 5, তাই না? আমরা জানি ভি এর ভ্যালু হচ্ছে 5। দেখো ভি কিন্তু প্রথমে বসেছে, সেখানেও তার ভ্যালু 5। ভি কিন্তু এখানেও আই এর পরেই বসেছে, এখানেও ভ্যালু 5। ভি একা বসেছে, সেখানেও তার ভ্যালু 5। এবং ভি প্রথমে বসেছে, এখানেও কিন্তু কি তার ভ্যালু হচ্ছে 5। তাহলে ভি অক্ষরটা বা প্রতীকটা যেখানেই বসুক না কেন ওর কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমি স্থান পরিবর্তন করার পরও আমার এই প্রতীক বা এই অঙ্কের যে ভ্যালু বা মান সেটা কিন্তু অপরিবর্তনশীল অবস্থায় আছে। এটাকে আমরা বলবো অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। পজিশনাল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল আমরা কিভাবে দিতে পারি? আমার কাছে একটা সংখ্যা আছে 888। এই সংখ্যাতে 3টা অঙ্ক আছে। আমি যদি প্রথম অঙ্কর দিকে তাকাই, এই 8 এর ভ্যালু কিন্তু আসলে 8 বা 8, কারণ ও একক স্থানে আছে। অপরপক্ষে মাঝের যে 8টা ওর ভ্যালু হচ্ছে 80 বা 80, কারণ ও হচ্ছে দশক স্থানে। এবং প্রথম যে 8 ওর ভ্যালুটা হচ্ছে 800, কারণ ও আছে শতক স্থানে। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করো যে 8-এর মান কিন্তু 8, তবে 8 কোথায় বসছে তার উপর ডিপেন্ড করছে ওর ভ্যালুটা কত হবে। তাহলে 8-এর ভ্যালু যদি শতক স্থানে বসে সেটা হচ্ছে 800, দশক স্থানে বসলে 80 এবং একক স্থানে বসলে ওর ভ্যালুটা হচ্ছে কত, 8 বা 8। তাহলে ওর অবস্থান পরিবর্তনের সাথে সাথে ওর কি মানের পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, মানের পরিবর্তন কিন্তু হচ্ছে। এই কারণে আমরা বলতে পারি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্ক কোথায় অবস্থান করছে তার উপর তার মানটা নির্ভর করবে বা ডিপেন্ড করবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ে আমরা পড়বো না, এই অধ্যায়ে শুধুমাত্র আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই পড়ব। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি তোমাদের বইতে আছে। দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা প্রতিটা সংখ্যা পদ্ধতির বিস্তারিত পড়ব এবং জানব অঙ্কের পরবর্তীতে সংখ্যা কিভাবে লিখতে হয়।
আমরা অলরেডি জানি কোনো সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে টোটাল কয়টা অঙ্ক আছে। তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমাদের পড়াশোনা শুরু করি। দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক আছে 10টা, তার মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক আছে। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে 10, সেহেতু আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে? আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি যেহেতু আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি, আমরা কিন্তু বলতে পারি যে 9-এর পরবর্তীতে আমরা লিখব হচ্ছে 10, 10-এর পরে লিখব 11, 11-র পরে লিখব 12, 13, 14, 15, এভাবে আমরা লিখতে থাকবো। ঠিক আছে? কিন্তু আমরা আসলে 9-এর পরে যে 10 লিখতে হবে এটা আমরা কিভাবে জানলাম? অথবা 10-এর পরে 11, 12 লিখব, এটা আমরা কিভাবে নির্ণয় করলাম বা কিভাবে লিখলাম? দেখো, এটা লেখার জন্য আমরা প্রথমে এক সংখ্যাটাকে স্থির করে নিয়েছি, বা প্রথম যে অঙ্কটা আছে আমার সেটাকে আমি স্থির করে নিয়েছি। তাহলে আমি 1 লিখলাম, এবং এরপর 0 থেকে 9 পর্যন্ত আমার যে অঙ্ক আছে এই 1-এর পরে আমি সেই অঙ্কগুলোই কিন্তু লিখছি। 0, 1, 2, 3, 4 বা 1, 5। ঠিক আছে? তাহলে আমরা আসলে 9-এর পরে যে 10 লিখতে হবে এটা লিখলাম কিভাবে? একটা অঙ্ককে আমি স্থির করে ধরলাম এবং এরপরে 0 থেকে 9 পর্যন্ত আমার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তার পরে বসালাম। ঠিক আছে? আমরা একটু শেষ করি এই সিকোয়েন্সটা। 15-র পরে আমি যদি লিখি 1, 1, 1, হ্যাঁ, 5-এর পর 6, 7, 8, 9, তারপরে কি লিখবো? দেখো, আমার 9 পর্যন্ত কিন্তু লেখা শেষ। তখন আমি 1-এর পরে আছে কি? 2, 2 লিখলাম। আবার 0 থেকে আমার গণনা শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5 বা 21, 22, 23, 24, 25, এইভাবে কিন্তু আমাদের যে সংখ্যা লেখার যে সিস্টেম বা ধারাটা আমরা কিন্তু এভাবে লিখছি। ঠিক আছে? যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, এই জিনিসটা আমাদের কাছে খুবই সহজ লাগার কথা, বা আমরা সবাই এটা জানি। আমরা এবার একটু অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক আছে 8টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক আছে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত হতে পারে? অবশ্যই 8, কারণ আমরা জানি অঙ্ক সংখ্যাই হচ্ছে বেস বা ভিত্তি সংখ্যা। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 আমি লিখলাম, 7-এর পরে যদি তোমাকে বলি যে 7-এর পরের সংখ্যাটা কি হবে, 7-এর পরে তুমি কি 8 লিখতে পারবা? 8 কিন্তু লেখা যাবে না, কারণ 8 বলতে কোনো প্রতীক বা অঙ্ক কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই। তার মানে 8-এর অস্তিত্বই অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই। তাহলে আমরা কি করব? প্রথম যে অঙ্কটা আছে এটা লিখলাম, আমি এটা লিখব। 1-কে আমরা স্থির ধরে নিলাম। এরপর 1-এর পরে আমি 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্ক আছে এগুলো আমি লিখে ফেলব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত লেখা শেষ। এরপরে কি আমি 8 লিখতে পারবো বা 18 লিখতে পারবো? না, তা কিন্তু লেখা যাবে না। যেহেতু 7 পর্যন্ত আমার লেখা শেষ, আমি পরবর্তী যে অঙ্ক এখানে চলে আসব এবং আমি 2-কে স্থির ধরে নিব। 2-কে আমি স্থির ধরে নিলাম। আবার আমি 0 থেকে 7 পর্যন্ত আমার যে অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি এর পরে বসিয়ে দিব। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এরপর আমি কি লিখব? 7 পর্যন্ত যেহেতু আমার লেখা শেষ, আমি কি 8 লিখতে পারবো? না, তখন আমার পরবর্তী যে অঙ্ক এখানে চলে যেতে হবে। তাহলে 3, 3-এর পরে আমি 0,
1 2 এভাবে এই প্রসেসটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির এই 8টা অঙ্ক দিয়ে আমরা সংখ্যা লিখতে পারি। তোমাকে যদি এখন আমি বলি যে ধরো আমি বলে দিলাম যে নিচের কোনটি অক্টাল সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা নয়, ঠিক আছে? এবং তার মধ্যে একটা অপশনে আমি বলে দিলাম 38, তাহলে 38 এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব? দেখো 3 অঙ্কটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে এক্সিস্ট করে, এর অস্তিত্ব আছে, কিন্তু 8 কিন্তু এক্সিস্ট করে না। সুতরাং 38 বলতে কোনো সংখ্যা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী যে সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 2টা অঙ্কের দ্বারা গঠিত, 0 এবং 1। তাহলে অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত? 2 বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি বলি 0 1, তারপরে তুমি কোন সংখ্যা লিখবা? তুমি কি 2 লিখতে পারবা? 2 কিন্তু লিখা যাবে না, কারণ 2 এর কোনো অস্তিত্ব বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই, শুধু 0 এবং 1 আছে। তাহলে আমরা কি করব? আবারও আমরা আমাদের আগের যেভাবে আমরা লিখেছিলাম সেভাবে লিখব। আমি 1কে স্থির ধরে নিলাম, হ্যাঁ, তারপরে আমি কি করব? অঙ্কগুলো লিখব, 0 থেকে শুরু করব, যেহেতু 1 0 এবং 1 তাহলে এটাই লিখলাম, ঠিক আছে? তাহলে 1-এর পরে আসবে 1 0 বা 10, তারপরে আসবে 1 1 বা 11, ঠিক আছে? তারপরে কত আসবে একটু চিন্তা করো। এরপরে আবার আমরা কিসে ফেরত যাব? দেখো, যেহেতু আমাদের আর কোনো অঙ্ক নাই, আমাদেরকে আবার একটা অক্ষর বাড়িয়ে লিখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে লিখলাম 1, তারপরে কত? তারপরে প্রথমে আসবে 0 থেকে শুরু করব, 0 থেকে শুরু করব, হ্যাঁ? তাহলে প্রথমে 0, তারপরে অঙ্ক 1, তাহলে প্রথমে আবার 1 লিখলাম, যেহেতু 0 লিখেছিলাম একবার, এরপরে আমরা লিখলাম 1, তারপর আবার কি লিখব? 0, আবার লিখব 1, ঠিক আছে? বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা এই বইয়ে সবচেয়ে গুরুত্ব সহকারে পড়ব, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়েই আমাদের ডিজিটাল ডিভাইস যে অংশটা আছে সেই অংশটা টোটালটাই আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির ওপর বেস করে তৈরি করা। এখানে আমরা একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে অন বা সচল চিন্তা করি সেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে 1, এবং কোনো কিছুকে যদি অফ বা অচল চিন্তা করি সেটাকে ধরে নিতে হবে 0। তোমরা দেখবা কিছু সুইচ এভাবে লেখা থাকে 1 0 বা 1 0, 1-এ ক্লিক করলে সুইচটা অন হবে এবং 0-তে ক্লিক করলে সুইচটা অফ হবে। এমন কিছু সুইচ কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে দেখে থাকি, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার একটু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক আছে 16টা, 0 থেকে শুরু করে এফ পর্যন্ত। তাহলে এফ কিভাবে অঙ্ক হতে পারে? এটা তো একটা অক্ষর, এভাবে তো আমরা চিন্তা করতে পারি। কিন্তু দেখো, অঙ্ক আসলে কি? অঙ্ক বলেছিলাম যে অঙ্ক হচ্ছে নির্দিষ্ট প্রতীক, যেটা নির্দিষ্ট মানে ওই প্রতীক একই সংখ্যা পদ্ধতিতে আর থাকবে না, আর থাকতে পারবে না। তাহলে যেহেতু 16টা অঙ্ক আছে, আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। আচ্ছা, 16 যদি বেস বা ভিত্তি হয়ে থাকে, তাহলে আমরা যদি বলি এফ এর পরে তুমি কি লিখবা? এফ এর পরে আবার আমার সেই প্রথম যে অঙ্কটা সেখানে ফেরত আসতে হবে। তুমি লিখলা 1, তারপরে তুমি পর্যায়ক্রমে কি 0 থেকে এফ পর্যন্ত লিখবা। 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কি তুমি 20 লিখবা? না, 20 কিন্তু লেখা যাবে না, তোমাকে লিখতে হবে 1 এ,
1b 1c 1d 1e 1f। ঠিক আছে, এখন 1f পর্যন্ত লেখার পরে এখন তো তোমার এখানে অঙ্ক শেষ, এফ তো শেষ অঙ্ক, তাহলে পরবর্তীতে তোমার আবার কোথায় যেতে হবে? তখন 2কে স্থির ধরতে হবে বা 2 থেকে গণনা শুরু করতে হবে। 2 থেকে গণনা শুরু করলে প্রথম অঙ্ক কি 0, 1, ঠিক আছে, এভাবে পর্যায়ক্রমে যাবে। পর্যায়ক্রমে গিয়ে তোমার এখানে শেষ যে অঙ্কটা হবে সেটা হবে 2f। 2f এর পরে আবার শুরু হবে কত? 3, 0 থেকে। ঠিক আছে, আমরা যদি তোমাকে ছোট একটা প্রশ্ন করি যে বলো তো আমার সংখ্যা 3f এর পরের সংখ্যা কি হবে? বলতে পারবা এর পরের সংখ্যাটা কি হতে পারে? এর পরের সংখ্যাটা কি আমার 41 হবে বা অন্য কিছু হবে? এর পরের সংখ্যাটা কিন্তু হবে, দেখো এফ যেহেতু শেষ, তাহলে পরবর্তী যে অঙ্কটা আছে এটাকে আমার স্থির ধরতে হবে। তাহলে এই অঙ্ক হচ্ছে 4 এবং এটা আবার গণনা শুরু হবে কত? 0 থেকে। তাহলে 3f এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে আসলে 4d বা 40। এর পরবর্তী লেকচারে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, তার মানে যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি তোমরা পড়েছো, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে কিভাবে কনভার্সন করা যায় বা সংখ্যা পদ্ধতির পরিবর্তন কিভাবে হয় আমরা সেই জিনিসটা শিখব। তার মানে তোমাকে যদি আমি বলে দেই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা আছে, ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 400, এই 400 সংখ্যার বাইনারি সংখ্যা কত হবে? বা এই 400 সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, অথবা তোমাকে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে বললো যে এই সংখ্যার অক্টাল সংখ্যা কত হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে পড়ব।